শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব ৮। রাজপুরীতে ঠাকুরানীর কক্ষে পর্যঙ্কের উপর ঠাকুরানী শয়ান ছিলেন। তাহার দুই পাশে দুই নাতিনী। লক্ষ্মীকর্ণ জামাতাকে মাতৃদেবীর চরণ দর্শন করাইতে আসিয়াছিলেন। তাহারা প্রস্থান করিয়াছেন। যে দুজন উপস্থায়িকা অম্বিকা দেবীর কাছে থাকে তাহাদের বিদায় করা হইয়াছে। বান্ধুলি রাজকুমারীদের পিছন পিছন ঘুরিতেছিল। বীরশ্রী তাহাকে বলিলেন, বান্ধুলি, তোর বাড়ি অতিথি এসেছে বলেছিলি, তা তুই ঘরে ফিরে যা। বেতসী একলা হয়তো পেরে উঠবে না। বান্ধুলির মন দোটানায় পড়িয়াছিল। ছুটি পাইয়া সে উৎসুক চিত্তে গৃহে ফিরিয়া গেল। কক্ষ শূন্য হইলে ঠাকুরানী দুই নাতিনীর দিকে পর্যায়ক্রমে মন্থর চক্ষু ফিরাইলেন। বলিলেন, এবার তোদের কথা শুনব। তার আগে একটা কাজের কথা বলে রাখি। আজ মাসের প্রথম দিন। আজ থেকে বিয়ের দিন পর্যন্ত যৌবনশ্রী মন্দিরে পূজা দিতে যাবে। নগরে যত মন্দির আছে সব মন্দিরে নিজে গিয়ে পূজা দেবে। রাজবংশের এই প্রথা। বীরশ্রী বলিলেন, ঠিক তো, আমার মনে ছিল না। আমিও তো গিয়েছিলাম পূজা দিতে। অম্বিকা বলিলেন, নগরের বাইরে নর্মদার উৎসমুখের কাছে ত্রিপুরেশ্বরী দেউলিয়া পূজা দিতে যেতে হবে। বীরশ্রী বলিলেন, হ্যাঁ দিদি, আমি যৌবনাকে নিয়ে রথে চড়ে সব মন্দিরের পূজা দিয়ে আসব। অম্বিকা বলিলেন, এবার তোদের কথা বল। তখন বীরশ্রী নৌকায় যাহা যাহা ঘটিয়াছিল এবং বিগ্রহপালের মুখে যাহা শুনিয়াছিলেন আনুপূর্বিক বর্ণনা করিলেন। শুনিয়া অম্বিকা কিয়ৎকাল অর্ধনিমীলিত নেত্রে নীরব রহিলেন। তারপর অস্ফুট স্বরে বলিলেন, এই ব্যাপার! যুদ্ধে হেরে কর্ণ শপথ করেছিল বিগ্রহপালকে স্বয়ংবর সভায় নিমন্ত্রণ করবে। সে শপথ ভঙ্গ করেছে। এখন সব বুঝতে পারছি। কর্ণের মনে পাপ আছে। অন্য কোন রাজাকে জামাই করবে স্থির করেছে। যৌবনশ্রীর দিকে চক্ষু তুলিয়া বলিলেন, তুই বিগ্রহপালকে দেখেছিস? তাকে বিয়ে করতে চাস? যৌবনশ্রীর অরুণাভ মুখখানি নত করিয়া রহিলেন। তাহার ললাটে বিন্দু বিন্দু শ্বেত দেখা দিল। বীরশ্রী তাহার পানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতে লাগিল। শেষে বলিলেন, বিগ্রহ যদি স্বয়ংবর সভায় থাকেন তাহলে যৌবনা তাঁর গলাতেই মালা দেবে। ঠাকুরানী স্থিমিত চক্ষু কৌতূহলী হইয়া উঠিল। তিনি বলিলেন, সত্যি ওকে মনে ধরেছে? যৌবনা, আমার পানে চোখ তুলে তাকা। তোর চোখ দেখলেই বুঝতে পারবো। যৌবনশ্রী চোখ তুলিবার চেষ্টা করিলেন, কিন্তু চোখ অর্ধেক উঠিয়া আবার নামিয়া পড়িল। ঠাকুরানীর মুখে একটু হাসি ফুটিল। তিনি একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, বুঝেছি। তোরা এখন যা,
আমি কর্ণকে ডেকে পাঠাচ্ছি। বীরশ্রী শঙ্কিত হইয়া বলিলেন, বাবাকে এসব কথা যেন বলো না দিদি। ঠাকুরানী বলিলেন, আমি কিছুই বলব না, শুধু তাকে জিজ্ঞাসা করব কোন কোন রাজাকে স্বয়ংবরে ডেকেছে, মগধের যুবরাজকে নিমন্ত্রণ করেছে কিনা। বীরশ্রী ও যৌবনশ্রী আশ্বস্ত হইয়া ঠাকুরানীর কক্ষ হইতে নির্গত হইলেন। জাতবর্মা নিজ কক্ষে পিঞ্জিরাবদ্ধ সিংহের ন্যায় একাকী পাদচারণা করিতেছিলেন। পত্নী ও শ্যালিকা প্রবেশ করিলে তিনি বক্ষ বাহুবদ্ধ করিয়া তাহাদের সম্মুখে দাঁড়াইলেন। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করিলেন, বলতে পারো আমি শ্বশুরালয়ে এসেছি না কারাগারে এসেছি? বীরশ্রীও গম্ভীর হইয়া বলিলেন, তুমি কারাগারে এসেছ, আর আমরা দুজন তোমার রক্ষী। জাতবর্মা বলিলেন, চমৎকার রক্ষী, সারা রাত্রি দেখা নেই। বীরশ্রী বলিলেন, বন্দীরা কি রক্ষীদের দেখতে পায়? রক্ষীরা আড়াল থেকে বন্দীদের ওপর নজর রাখে। জাতবর্মা যৌবনশ্রীর প্রতি কটাক্ষ করিয়া বলিলেন, ভালো কথা, কিন্তু একটি বন্দীর পেছনে দুটো রক্ষী কেন? দ্বিতীয় বন্দীটাকে ধরতে পারছ না? জাতবর্মার সহিত যৌবনশ্রী পরিহাসের সম্পর্ক, দুজনের মধ্যে প্রীতিও যথেষ্ট আছে, কিন্তু যৌবনশ্রী রঙ্গরস সম্পূর্ণ উপভোগ করিল, নিজে প্রগল্ভতা করিতে পারেন না। রসের কথা ঠোঁট পর্যন্ত আসিয়াই আটকাইয়া যায়। তিনি দিদির প্রতি দৃষ্টি ফিরাইয়া হাসিলেন। হাসির অর্থ, তুমি উত্তর দাও। বীরশ্রী বলিলেন, দ্বিতীয় বন্ধী কোথায় যে ধরব, কাল নদীর ঘাটে সেই শেষ দেখেছি। জাতবর্মা এবার হাসিলেন, বলিলেন, ভেবো না, সে যখন যৌবনশ্রীকে দেখেছে তখন তাকে কারাগারের বাইরে ঠেকিয়ে রাখাই শক্ত হবে। নিতান্তই শ্বশুরমশায়ের ভয় ঢুকে পড়তে পারছে না। যৌবনশ্রী, তুমি অধীরা হয়েও না, দু একদিনের মধ্যেই সে পাঁচিল ডিঙিয়ে এসে জুটবে। যৌবনশ্রী আর সেখানে দাঁড়ালেন না। ভগিনী ও ভগিনীপতিকে একত্রে রাখিয়া দ্বারের দিকে চলিলেন। সেইখান হইতে একবার মুষ্টি তুলিয়া জাতবর্মাকে দেখাইলেন, তারপর দ্রুত অদৃশ্য হইয়া গেলেন। ওদিকে মন্ত্রগৃহে মহারাজ তখন নিভৃতে নানা রাজকর্ম চালাইতেছেন। লম্বোদর তাহার বার্তা নিবেদন করিয়াছে। নৌকায় আগত লোকটা সম্ভবত নিরীহ, বিশেষত সে যখন লম্বোদরের গৃহেই উঠিয়াছে তখন তাহার সম্বন্ধে নিশ্চিন্ত হওয়া যাইতে পারে। লক্ষ্মীকর্ণ লম্বোদরকে অন্য গুচ্ছকর্মে নিয়োগ করিলেন। স্বয়ংবর ব্যাপদেশে রাজধানীতে নানা লোক আসিতেছিল। শীঘ্রই রাজারা আসিতে আরম্ভ করিবেন, সুতরাং গুপ্তচর সম্প্রদায়ের ব্যস্ততার অন্ত নাই। লম্বোদর প্রস্থান করিলে লক্ষ্মীকর্ণ কিছুক্ষণ একাকী বসিয়া তাম্বুল চর্বণ করিলেন। শিল্পাগারে রাজশিল্পী যে শিল্পকর্মটি আরম্ভ করিয়াছে, রাজার মন সেই দিকে প্রক্ষিপ্ত হইল। শিল্পী কি করিতেছে তাহার রাজা ভিন্ন আর কেহ জানে না। শিল্পাগারে অন্য সকলের প্রবেশ নিষেধ, কিন্তু শিল্পীর কর্ম রাজার মনোমত হইতেছে না। তিনি ঠিক যাহা চান তাহা হইতেছে না। শিল্পগার রাজভবনেরই একটি অংশ। রাজা উঠিয়া শিল্পাগারের দিকে চলিলেন।
এই সময় অন্তঃপুরের এক দাসী আসিয়া নিবেদন করিল, অম্বিকা দেবী পুত্রকে স্মরণ করিয়াছেন। মহারাজ ভ্রুকুটি করিলেন, চক্ষু ঘূর্ণিত করিলেন, তারপর বলিলেন, দুদণ্ড আগে মাতৃদেবীর চরণ দর্শন করেছি, আবার কি প্রয়োজন? বল গিয়ে আমি রাজকার্যে ব্যস্ত আছি। পুনরায় মাতৃদেবী চরণ দর্শন করবার অবকাশ নেই। গলার মধ্যে ঘুৎকার শব্দ করিয়া তিনি শিল্পাকার অভিমুখে চলিলেন। অনঙ্গপাল লম্বোদরের গৃহে ফিরিয়া আসিল। ভৃত্য তাহার কক্ষে পেটোরা, পুট্টলি প্রভৃতি নামাইয়া রাখিলে তাহাকে কিছু পুরস্কার দিয়া বলিল, আর্যকে বলো আজ অপরাহ্নে আমি আবার আসব। ভৃত্য প্রস্থান করিলে অনঙ্গ নিজ কক্ষের বাহিরে আসিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিল, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। গৃহে সাড়া শব্দ নাই। দাসী গৃহকর্ম সারিয়া প্রস্থান করিয়াছে। গৃহস্বামী এখনো ফিরিয়া আসে নাই। গৃহিণী সম্ভবত পাকশালায় রন্ধনে ব্যস্ত। গৃহের এই নিরাবিলতার মধ্যে যেন একটি শান্তিপূর্ণ প্রসন্নতা আছে। অনঙ্গ তখন আবার কক্ষের মধ্যে প্রবেশ করিয়া দ্বার ভেজাইয়া দিল। পেটোরা খুলিয়া নিজ দ্রব্য সামগ্রী দিয়া ঘর সাজাইতে প্রবৃত্ত হইল। নিজ ব্যবহার্যের বস্তাদির সঙ্গে ছিল কয়েকটি ক্ষুদ্র মৃৎপুত্তলি, রঙের পাত্র, তুলিকা ইত্যাদি। দক্ষিণ দিকের গবাক্ষ খুলিয়া দিয়া অনঙ্গ শিল্প সামগ্রীগুলি তাহার নিচে মেঝে সাজাইয়া রাখিল। কিছু মৃত্তিকা সংগ্রহ করিতে হইবে। এই গবাক্ষের নিচে বসিয়াই সে নূতন মূর্তি গড়িবে। অতঃপর আর কোনো কাজ নাই। জঠরে ক্ষুধার উদ্রেক হইয়াছে দেখিয়া অনঙ্গ গামোছা কাঁধে ফেলিয়া নদীতে স্নান করিতে চলিল। এখানে রেবার তীরে বাঁধা ঘাট নাই, কিন্তু উচ্চ পাড় ক্রমশ নিম্নগামী হইয়া নদীর জলে মিশিয়াছে। অনঙ্গ জলের কিনারায় নামিয়া আসিয়া এক তাল ভিজা মাটি হাতে তুলিয়া পরীক্ষা করিল। ভালো মাটি, কাঁকর নাই, ঈষৎ বালু মিশ্রিত লাল মাটি। এ মাটিতে ভালো মূর্তি গড়া যাইবে। অনঙ্গ নিশ্চিন্ত হইয়া নদীতে অবগাহন করিল। ওদিকে বান্ধুলি ঘরে ফিরিয়াছিল। অতিথির ঘরের দ্বার বন্ধ রইয়াছে। এখনো ঘুমাইতেছে নাকি? বান্ধুলি একটু ইতস্তত করিল। তারপর সন্তর্পণে কপাটের উপর করতল রাখিয়া অল্প ঠেলিল। দ্বার ঈষৎ খুলিল। ভেতরে কেহ নাই, শয্যা শূন্য। কিন্তু জানালার নিচে ও কি? বান্ধুলি চমৎকৃত হইয়া গেল। নিজের অজ্ঞাতসারেই সে কক্ষে প্রবেশ করিল। কি অপূর্ব মূর্তিগুলি! কোনটি লক্ষ্মীর মূর্তি, কোনটি সরস্বতীর, কার্তিক আছেন, গজানন আছেন, তাছাড়া বুদ্ধ মূর্তি, যক্ষিণী মূর্তি। বিতস্তি প্রমাণ মূর্তিগুলিতে বর্ণের সমাবেশী বা কি অপরূপ! সবগুলি যেন জীবন্ত। বান্ধুলি কিছুক্ষণ উৎফুল্ল নেত্রে চাহিয়া রহিল। তারপর ছুটিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। গৃহের পশ্চাৎভাগে পাকশাল বা রসবতী। বেতসী উনানে আরকি ডাল চড়াইয়া দর্বি দ্বারা মন্থন করিতেছিল। বান্ধুলি ছুটিয়া গিয়া সেখানে উপস্থিত হইল। বলিল, ও দিদি, দেখবি আয়, দেখবি আয়, কি সুন্দর পুতুল। বেতসী কৌতূহলী হইয়া বলিলেন, পুতুল? কোথায় পুতুল?
অতিথির ঘরে শিগগিরই দেখবি আয় বলিয়া বান্ধুলি ফিরিয়া চলিল। বেতসী দর্বি হাতে লইয়াই তাহার পিছন পিছন চলিল। চলিতে চলিতে বলিল, অতিথি কি ফিরে এসেছে নাকি? তা জানি না, ঘরে কেউ নেই। দুই ভগিনী অতিথির ঘরে প্রবেশ করিল। মূর্তিগুলি দেখিয়া বেতসীও মুগ্ধ হইয়া চাহিয়া রইল। কুম্ভকার রচিত স্থূল হাতি ঘোড়া নয়, অপরূপ শিল্পকৃতি। বেতসী সংহত কণ্ঠে বলিল, সত্যি সুন্দর, বণিক বোধহয় পুতুলের ব্যবসা করে। বান্ধুলি বলিল, পাশে রং তুলি রয়েছে, হয়তো নিজেই মূর্তি গড়ে, কারুকর। বেতসী বলিল, তাই হবে, তল্পি তল্পা নিয়ে ফিরেছে দেখছি, কিন্তু গেল কোথায়? পিছন হইতে শব্দ হইল, এই যে আমি নর্মদাতে স্নান করতে গিয়েছিলাম। দুজনে ফিরিয়া দেখিল অতিথি। তাহার গায়ে ভিজা গামছা জড়ানো, এক হাতে সিক্ত বস্ত্রের পিণ্ড, অন্য হাতে এক দলা কাদা। দুই বোন অপ্রস্তুত হইয়া পড়িল। বেতসী হাতের দর্বি পিছনে লুকাইল। অনঙ্গ কিন্তু লেশ মাত্র অপ্রভৃত হইল না। মাটির দলা ভূমিতে রাখিয়া বলিল, আমার পুতুল দেখছিলে? কেমন, ভালো নয়? এই যে কাদা এনেছি, আরো পুতুল গড়ব। দুই ভগিনী তির্যকভাবে দ্বারের দিকে চলিল। সেখানে পৌঁছাইয়া বেতসী বলিল, আমার রান্না তৈরি, এখনই দিচ্ছি। সে অদৃশ্য হইল। বান্ধুলিও তাহার অনুসরণ করিতেছিল, কিন্তু তৎপূর্বেই অনঙ্গ তাহাকে সম্বোধন করিল, এই যে তুমি রাজবাটি থেকে ফিরে এসেছ? বান্ধুলি জড়িত স্বরে বলিল, হ্যাঁ, দিদি রানী বললেন। অনঙ্গ বলিল, আমি ভেবেছিলাম আজ রাত্রির আগে তোমার দেখা পাব না। দিদি রানীকে? বান্ধুলি বলিল, বড় রাজকুমারী দেবী বীরশ্রী। ও, বড় রাজকুমারীর নাম বীরশ্রী, আর তোমার নাম কি? বান্ধুলি থতমত খাইয়া বলিল, বান্ধুলি। বান্ধুলি? অনঙ্গ ফিক করিয়া হাসিল। সুন্দর নাম। আমার নাম কি জানো? মধুকর। বান্ধুলি প্রথমে শ্লেষটা ধরিতে পারে নাই, তারপর তাহার মুখে যেন আবির ছড়াইয়া পড়িল। বান্ধুলি আর মধুকর, ফুল আর ভোমরা। সে আর বাক্যব্যয় না করিয়া পলায়ন করিল। অতিথি হয়তো সরলভাবেই নিজের নাম বলিয়াছে, কিন্তু বান্ধুলি যখন রসবতীতে ফিরিয়া গেল, তখন তাহার মুখে ভয়ভঙ্গুর হাসি লাগিয়া থাকিল, বুক ঠিপ ঠিপ করিতেছে। বেতসী কিছু লক্ষ্য করিল না। থালিতে অন্ন ব্যঞ্জন সাজাইতে সাজাইতে বলিল, অতিথি লোকটি বেশ ভালো না রে? বান্ধুলি বলিল, তুই রোগা শরীর নিয়ে নিজেই সব রেঁধেছিস? বেতসী বলিল, আজ আমার শরীর অনেক ভালো। তুই ফিরে আসবি তা কি জানতাম? তা এখনো তো অনেক কাজ বাকি, তুই কর না। কি করব বল? অতিথির ঘরে জলের ছড়া দিয়ে পিঁড়ি পেতে দে, ঘটিতে কর্পূর দেওয়া খাবার জল দে, ঝাড়িতে আচমনের জল দে, মুখ শুদ্ধির পান সুপারি সাজিয়ে রাখ,
কাজ কি একটা। বান্ধুলিও কাজে লাগিয়া গেল। ছোট পেতলের শরাবে পান সুপারি সাজাইয়া রাখিয়া জলের ঘটি লইয়া অতিথির ঘরে গেল। পরম সংযতভাবে দেহের বস্ত্রাদি সম্বরণ করিয়া মেঝে জল ছড়া দিল। ঘরেই পিঁড়ি ছিল, তাহা পাতিয়া দিয়া জলের ঘটি পাশে রাখিল। অনঙ্গ খট্টার পাশে বসিয়া সপ্রশংস নেত্রে দেখিতে লাগিল। বলিল, তোমরা দুই বোন ভারী অতিথি বৎসলা। গৃহস্বামী লম্বোদর ভদ্র এখনো আসেননি? বান্ধুলি উত্তর দেবার পূর্বেই বেতসী থালা লইয়া প্রবেশ করিল। পিঠিকার সম্মুখে থালা রাখিয়া বলিল, গৃহস্বামীর কি সময়ের জ্ঞান আছে? রাজভৃত্য যে, কখন আসেন কখন যান তা দৈবজ্ঞও বলতে পারে না। আসুন। অনঙ্গ পিঠিকায় বসিল। আহার্য শুধু ঘৃত তণ্ডুল নয়, অড়হরের ডাল, শাকসিম্বির ব্যঞ্জন, নিম্বের তিক্ত, তিনতিড়ির অম্ল, দধি ও পরপর। আহার্যগুলি পরিদর্শন করিয়া অনঙ্গ বলিল, এ কি করেছ ভগিনী? এত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন ছিল না। সামান্য শাকতণ্ডুলি আমার পক্ষে যথেষ্ট। বেতসী প্রীতা হইয়া বলিল, সে কি কথা, আপনি অতিথি। বান্ধুলি, পাখা নিয়ে আয়। বান্ধুলি তাল বৃন্তের পাখা আনিয়া বেতসীর সম্মুখে বসিয়া থালার উপর পাখা নাড়িতে লাগিল। কিয়ৎকাল নীরবে কাটিবার পর বেতসী বলিল, আপনি আমাকে ভগ্নী বলে ডেকেছেন, তাই জিজ্ঞাসা করতে সাহস করছি। আপনার দেশ কোথায় ভদ্র? অনঙ্গ বলিল, আমার দেশ বঙ্গমগধ, আমি পাটালিপুত্রে বাস করি। বলিয়া লম্বোদরকে যে রূপ পরিচয় দিয়াছিল, বেতসীকেও সেই রূপ পরিচয় দিল। বেতসী জিজ্ঞাসা করিল, পিতামাতা, দ্বার কুটুম্ব, সন্তান সন্ততি? অনঙ্গ বলিল, কেউ নেই, পৃথিবীতে আমি একা, তাই তো ভবঘুরের মতো হেথা হেথা ঘুরে বেড়াই। বলিয়া অনঙ্গ সুগভীর নিঃশ্বাস মোচন করিল। বেতসী সমবেদনাপূর্ণ মুখে চুপ করিয়া বসিয়া রইল। বান্ধুলির চোখ ছলছল করিতে লাগিল। অনঙ্গ মুখে হাসি টানিয়া আনিয়া বলিল, কিন্তু সংসারে কেঁদে কোনো লাভ নেই। আমি আমার শিল্পকলা নিয়ে আনন্দে আছি। তোমাদের মতো সুখের সংসার যখন দেখি, তখন ইচ্ছে হয় আবার সংসার পেতে বসি। পাটালিপুত্রে আমার ঘর বাড়ি জমি জমা সব আছে, কেবল ভোগ করিবার কেউ নেই। বলিয়া বান্ধুলির দিকে বৈরাগপূর্ণ কটাক্ষপাত করিল। ক্রমে আহার করিতে করিতে অনঙ্গের মুখ আবার প্রফুল্ল হইয়া উঠিল। সে বলিল, কি মিষ্টি তোমার হাতের রান্না ভগিনী! তোমার বোনও কি তোমার মতো রাঁধতে পারে? বেতসী বান্ধুলির দিকে তৃপ্তিপূর্ণ চক্ষে চাহিয়া বলিল, পারে বই কি, তবে ও তো বেশি রাঁধে না। কুমারী যৌবনশ্রীর কাছে থাকে, ক্রমে শিখবে। আহারান্তে বান্ধুলির হাত হইতে পান লইয়া অনঙ্গ বলিল, আমি এখন দুদণ্ড বিশ্রাম করব, তারপর উঠে মূর্তি গড়তে আরম্ভ করব। তোমরা খাওয়া দাওয়া সেরে নাও গিয়ে। বেতসী ও বান্ধুলি রসবতীতে গিয়া আহারে বসিল। আহার করিতে করিতে পরস্পরের পানে স্মিত চকিত কটাক্ষপাত করিতে লাগিল।
অজ্ঞাত অখ্যাত শিল্পী কোথা হইতে আসিয়া তাহাদের জীবনে রং ফলাইতে আরম্ভ করিয়াছে। যে বীজ মাটির তলে অনাদৃত পড়িয়াছিল তাহা অলক্ষিতে অঙ্কুরিত হইয়া উঠিতেছে। আশা, অস্পষ্ট অনির্দিষ্ট আশা। তবু বেতসীর কাছে তাহা যেন নবজীবনের সঞ্জীবন মন্ত্র। আশা মানুষের মনে যে বর্ণাঢ্য চিত্র আঁকিতে পারে, মর্ত্যশিল্পীর তাহার সাধ্যাতীত। বেতসী ও বান্ধুলি আহার শেষ করিয়া উঠিলে লম্বোদর ফিরিল। ঝড়ের মতো আসিয়া পিঁড়ি পাতিয়া বসিল, বলিল, শিগগিরই খেতে দাও, এখনই আবার বেরোতে হবে। বান্ধুলি তাড়াতাড়ি অন্ন ব্যঞ্জন আনিয়া দিল। বেতসী পাশে বসিয়া তাহার গায়ে পাখার বাতাস করিতে লাগিল। সংকুচিত স্বরে বলিল, একটু বিশ্রাম করবে না? সময় নেই বলিয়া লম্বোদর গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। তাহার মন বাহিরের কাজের দিকে পড়িয়াছিল। তবু সে অনুভব করিল গৃহে যেন কিছু ভাবান্তর ঘটিয়াছে। আহার্যের বৈচিত্র্য কিছু বেশি। সে একবার ঘাড় ফিরিয়া বেতসীর পানে চাহিল। প্রত্যুত্তরে বেতসী একটু হাসিল। লম্বোদর আবছায়াভাবে মনের মধ্যে একটু বিস্ময় অনুভব করিল। খাওয়া দাওয়া শেষ করিয়া মুখ প্রক্ষালন করিতে করিতে লম্বোদর বলিল, অতিথি খেয়েছে? বেতসী তার হাতে পান দিয়া বলিল, হ্যাঁ, অতিথি নিজের তল্পিতল্পা নিয়ে এসেছে, এখন আহারের পর বিশ্রাম করছে। লম্বোদর বলিল, ভালো। আর কোনো কথা হইল না। লম্বোদর একবার বান্ধুলির দিকে সপ্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করিল, যেন প্রথম তাহাকে লক্ষ্য করিল। তারপর মুখে পান পুড়িয়া ঊর্ধ্বশ্বাসে প্রস্থান করিল। দুই বোন পরস্পর চাহিয়া হাসিল। লম্বোদরের এমনই স্বভাব, যখন ঘরে আসে মনটা বাহিরে রাখিয়া আসে। বেতসী আজ অত্যাধিক পরিশ্রম করিয়াছিল। সে এবার নিজ শয্যায় আশ্রয় লইল। বান্ধুলিকে বলিল, আমি শুলাম, সন্ধ্যার আগে আর উঠছি না, তুই অতিথির দেখাশোনা করিস। আচ্ছা বলিয়া বান্ধুলি কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করিল। তারপর নিজের ঘরে গেল। দরজা একটু ফাঁক করিয়া রাখিয়া শয্যার পাশে বসিল। বালিশের তলে অশ্বত্থপত্রের আকারে একটি ক্ষুদ্র রূপোর আদর্শ ছিল। সেটি মুখের সামনে ধরিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। শুধু নিজের চোখ দিয়া নয়, যেন আর একজনের চক্ষু দিয়া নিজেকে দেখিবার চেষ্টা করিল। কিন্তু সেই সঙ্গে তাহার কান বাহিরের দিকে সতর্ক হইয়া রহিল। অনঙ্গ আহারের পর শয্যায় অঙ্গ প্রসারিত করিয়া তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িল। মস্তিষ্কের মধ্যে সূক্ষ্ম চিন্তার সূত্র লতা জাল বুনিতেছিল। মেয়েটা দেখিতে বড় সুন্দর, দেখিলেই লোভ হয়, কিন্তু তাহার স্বভাব চরিত্র সম্বন্ধে কিছু না জানিয়া বেশি অগ্রসর হওয়া যায় না। বোধহয় ভারী সরলা, কিন্তু যে মেয়েরা অহরহ রাজকন্যার পার্শ্বে বিচরণ করে তাহারা কি সরল হইতে পারে? রাজপুরীতে নিরন্তন প্রচ্ছন্ন প্রতিদ্বন্দ্বিতা, ঈর্ষা কৈতব চক্রান্ত, চক্রের মধ্যে চক্র। বান্ধুলি নামটি কিন্তু মধুখরা। দুই দণ্ড ঝিমাইয়া অনঙ্গ উঠিয়া বসিল। এবার মূর্তি গড়া আরম্ভ করিতে হইবে। পাটালিপুত্র ত্যাগ করার পর
আর সে মূর্তি গড়ে নাই। মন বুভুক্ষিত হইয়া উঠিয়াছে, কিন্তু ঘরে জল নাই। সে উঠিয়া গিয়া দ্বার খুলিল, মুন্ডু বাড়াইয়া দেখিল অলিন্দে কেহ নাই। তখন সে গলা ঝাড়া দিয়া বলিল, বান্ধুলি নিজ কক্ষের দ্বার হইতে মুন্ডু বার করিয়া চাহিল। দুইজনের চোখাচোখি হইল। অধরে অনাহুত হাসি খেলিয়া গেল। অনঙ্গ বলিল, একটু জল চাই। বান্ধুলি ঘাড় নাড়িল। তারপর তড়িতে রসবতী হইতে শীতল জল লইয়া অতিথির কক্ষে উপস্থিত হইল। অনঙ্গ বান্ধুলির হাত হইতে ঘটি লইয়া কিছু জল আলগোছে গলায় ঢালিল। তারপর জানালার সম্মুখে গিয়া বসিল। ঘটির জলে দুই হাত ভিজাইয়া মাটির পিণ্ডটা তুলিয়া লইল। দুই হাত দিয়া তাহা চটকাইতে লাগিল। বান্ধুলি ঘর হইতে চলিয়া যাইবার জন্য পা বাড়াইল, কিন্তু বেশি দূর যাইতে পারিল না। দ্বার পর্যন্ত গিয়া ইতস্তত করিতে লাগিল। অনঙ্গ আর চোখে তাহার লক্ষ্য করিয়া বলিল, তোমার যদি অন্য কাজ না থাকে তুমি বসে আমার কাজ দেখো না। এই আমন্ত্রণটুকু বান্ধুলি লোলুপ মনে কামনা করিতেছিল। শিল্পী কেমন করিয়া মূর্তি গড়ে তাহা জানিবার জন্য তাহার ঔৎসুক্যের সীমা ছিল না। সে দ্বিরুক্তি না করিয়া ফিরিয়া আসিল এবং অনঙ্গ হইতে কিছু দূরে এক পাশে হাঁটু মুড়িয়া বসিল। অনঙ্গ কাদা ঠাসিতে ঠাসিতে হাস্যমুখে বলিল, কি মূর্তি গড়ব বলো? বান্ধুলি সলজ্জে চক্ষু নত করিল, বলিল, আমি জানি না। অনঙ্গ আর কিছু বলিল না। নিপুণ অঙ্গুলি দিয়ে মৃৎপিণ্ড গড়িতে আরম্ভ করিল। বান্ধুলির মুখের দিকে তাকায় আর গড়ে। তারপর তালপত্রের খুরিকা দিয়া সন্তর্পণে মাটি চাঁচিয়া ফেলে। বান্ধুলিও কৌতূহলী চক্ষে চাহিয়া থাকে, কিন্তু অনঙ্গের অঙ্গুলির ফাঁকে ফাঁকে কি বস্তু প্রস্তুত হইতেছে তাহা ধরিতে পারে না। শিল্পীর কর্মতৎপর অঙ্গুলিগুলির দিক হইতে তাহার উৎসুক দৃষ্টি শিল্পীর মুখের দিকে সঞ্চারিত হয়, আবার অঙ্গুলির দিকে ফিরিয়া আসে। তাহার মনে হয় যেন সে চতুর মায়াবীর ইন্দ্রজাল দেখিতেছে। অবশেষে অনঙ্গ মৃৎপিণ্ডটি বান্ধুলির মুখের কাছে ধরিয়া জিজ্ঞাসা করিল, কার মুখ চিনতে পারো? বান্ধুলি রুদ্ধশ্বাসে দেখিল তাহারই মুখ। নাক, চোখ, কপাল, গণ্ড কোনো প্রভেদ নাই। ভিজা মাটিতে তাহার মুখের ডৌল অবিকল ফুটিয়াছে। সে ব্যগ্র বিহ্বল কণ্ঠে বলিল, আমি। অনঙ্গ হাসিতে হাসিতে মুখখানাকে আবার নিরবয়ব মৃৎপিণ্ডে পরিণত করিল। বলিল, ভালো হয়নি, পরে তোমার মুখ আবার ভালো করে করব। বান্ধুলি সন্মোহিতের ন্যায় বসিয়া দেখিতে লাগিল। অনঙ্গ তাল সদৃশ্য মৃৎপিণ্ডকে 3 ভাগ করিয়া ছোট ছোট মূর্তি গড়িতে আরম্ভ করিলেন। এবার শুধু মুখ নয়, পূর্ণাবয়ব মূর্তি। গড়িতে গড়িতে অনঙ্গ লঘু কণ্ঠে আলাপ করিতে লাগিল, আমার গড়া পুতুল তোমার ভালো লেগেছে? এত সুন্দর পুতুল। বান্ধুলির কথা অসম্পূর্ণ রহিয়া গেল। আমার পুতুল রাজকুমারীদের ভালো লাগবে? খুব ভালো লাগবে। এমন চমৎকার পুতুল রাজকুমারীরা দেখেননি। অনঙ্গ কিছুক্ষণ নীরবে কাজ করিল। তারপর বলিল, আমি একটি ভালো পুতুল তৈরি করে তোমাকে দেব।
তুমি সেটি রাজপুরীতে নিয়ে গিয়ে কুমার ভট্টারিকাদের দেখাতে পারবে? বান্ধুলি সাগ্রহে বলিল, পারব, ওরা দেখলে খুব বৃথা হবেন। কবে আপনি পুতুল তৈরি করে দেবেন? তাহার আগ্রহ দেখিয়া অনঙ্গ হাসিল। সত্যি মেয়েটা সরলা। বলিল, পুতুল তৈরি করে তাকে আগুনে পোড়াতে হবে, তারপর রং রসায়ন চড়াতে হবে, 2-3 দিন লাগবে। এইভাবে 3-4টি দণ্ড কাটিয়া গেল। বান্ধুলির জড়তা ক্রমে কাটিয়া যাইতে লাগিল। অপরাহ্নকাল উপস্থিত হইলে অনঙ্গ কাজ বন্ধ করিয়া উঠিল। বলিল, আমাকে একবার বেরোতে হবে, সন্ধ্যার আগেই ফিরব। এরপর 9ম পর্বে।